পড়ছিলাম অতৃপ্ত চাহনা, কলমে তুরঙ্গনা, সমাপ্তি পর্ব। দেখতে দেখতে বেশ কয়েকটি বছর পেরিয়ে গেল। এই ক্ষণস্থায়ী জীবনের পরতে পরতে কত ঋতুর আগমন আর প্রস্থান হলো। কখনো শরতের মেঘে ঢেকে গিয়েছে হৃদয়ের আকাশ, আবার কখনো বসন্তের ফুলে মত্ত হয়েছে সমগ্র অস্তিত্ব। একই সাথে নিঃশব্দে বদলে গিয়েছে অনেক কিছুই, তবু ভালোবাসার সুতোটি রয়ে গেছে অক্ষত, নীরব অথচ দীপ্ত। আজ ছুটির দিন, কিন্তু তৃতিকার কোনো ছুটি নেই। সকাল সকাল ত্রিতিকা খাবারের প্লেট হাতে নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। তার সিল্কি চুলের বড় বড় খোপাটাও আলগা হয়ে নুয়ে পড়েছে। পরনে নীল রঙের সুতি শাড়ি, আঁচলটা কোমল মতে কোমরে পেঁচিয়ে একপাশে গুজে রেখেছে। বিয়ের কিছুদিন পরই আধির তাকে একসাথে 37টা নীল রঙের শাড়ি দিয়েছিল, যার প্রতিটিই ছিল ভিন্ন রকমের ডিজাইন কিংবা রঙের তারতম্যে সজ্জিত। তখন অবশ্য আধিরের বয়সও ছিল 37, কিন্তু ত্রিতিকা সেবার এতে বেশ অবাক হলেও আধির তাকে খুব স্পষ্টভাবে একটা কথা বলেছিল, যা এখন তার স্মৃতিতে বেশ স্নিগ্ধতার আস্তরণে আবদ্ধ হয়ে রয়েছে। 37টি বছর আমাকে শিখিয়েছে মানব জীবন আসলে রঙের শাশ্বত নন্দন, আর তুমি সেই নন্দনের নীল অনুষঙ্গ, যার সংস্পর্শে আমার প্রতিটি ক্ষয় এক নতুন সৃষ্টির প্রতিচ্ছবি। নীল রং আমার কাছে এক অধরা সমীকরণ, যার সূচনায় তুমি, সমাপ্তিতেও তুমি। তাই এই 37টি শাড়িতে আমি সংখ্যার সীমাকে পবিত্র করতে চেয়েছি, যার প্রতিটি ভাঁজে তোমার উপস্থিতি দূরাকাশের নিভে যাওয়া নীলচে কণাকে অবিনশ্বর দীপ্তিতে পরিণত করবে। এসব স্মৃতি আজ দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু তেতকার খারজ এখনো সেই খারজই রয়ে গিয়েছে। তৃতিকাও বদলায়নি একটু, শুধু বয়সের সাথে সাথে কাঁধে দায়িত্বের পরিমাণটাও খানিক বেড়েছে। বর্তমানে তার চোখে মুখে হতাশা ও কিছুটা বিরক্তির ছাপ। কত কাজ পড়ে আছে, আর এখন তাকে খাবার নিয়ে ছুটতে হচ্ছে এই বিচ্ছুটার পেছনে। বাপটাও যেমন, মেয়েটাও তেমন। ত্রিদিকার ভাবনা মতে বিষয়টা এমনই। অবশ্য বাপের আশকারাতেই তো এইটুকু মেয়ে এখনই এই দশা হয়েছে। আধিরা, দাঁড়াও বলছি। সে 1 ঘন্টা ধরে তোমার পেছন পেছন ছুটছি আমি। এবার কিন্তু আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব। পুরো চৌধুরী বাড়িতে এভাবেই চিল্লাতে চিল্লাতে ছুটতে হচ্ছে ত্রিতিকাকে। অন্যদিকে একটা 4 বছরের পিচ্চি বাচ্চা ওরফে বিচ্ছু এদিক সেদিক ইচ্ছে মতো দৌড়াচ্ছে। পরনে তার সাদা রঙের গ্রাউন, মাথায় 1 আঙুল সমান ডার্ক ব্রাউন কালারের চুলগুলো 4 থেকে 5টা ঝুঁটি করে তালগাছের মতো করে বাঁধা। তবে বাচ্চা মেয়েটির চালচলনে যে চঞ্চলতা, টোল পড়া ফর্সা গালে যে উচ্ছ্বাস ও প্রাণ খোলা হাসি ফুটে উঠেছে, তা নিতান্তই মনোমুগ্ধকর, চমৎকার। আধিরা ইনান চৌধুরী, মিস্টার খারোজ আর মিসেস তেতকার ভালোবাসার অস্তিত্বে গড়া এক নতুন প্রাণ সে। দুজনের ভালোবাসায় সে তার মায়ের গর্ভে আসে আজ সে 5 বছর পূর্বে। আর তৃতিকা সেবার তৃতিকার গ্রামের বাড়ি গিয়েছিল। তখন তৃতিকার জমি জমা সহ বাদবাকি সম্পত্তি সে তার নিজ ইচ্ছেতেই তার বড় কাকা কাকি এবং কিছুটা অংশ বাদবাকি চাচাদের মাঝে ভাগাভাগি করে দিয়ে আসে। এদের আধিরও তাকে পুরোদমে সাপোর্ট দেয়, কিন্তু ফেরার সময় গর্ভে নিয়ে আসে তাদের ভালোবাসার নতুন অস্তিত্বকে। আধিরা ইনান মায়ের কাছে ভীষণ দুষ্টু বলে পরিচিত হলেও বাবার জন্য সেই সব কিছু। এক কথায় আধির তাকে তার নিজের জীবনের চেয়েও বহুগুণে ভালোবাসে। যথারীতি আধির ও তৃতিকা নামের যোজন বিয়োজন করে তাদের এই নতুন অস্তিত্বের নাম রাখা হয়েছে আধিকা। আধিরের মায়ের সাথে মিলিয়ে নাম হয়েছে আধিকা ইনান চৌধুরী, কেননা আধির সহ অনেকেই মনে করে সে দেখতে নাকি একদম আধিরের মা ইনান চৌধুরীর মতোই। আধিকা শুধু তার বাবা নয়, বরং এই চৌধুরী বাড়ির সকলের অত্যন্ত প্রিয় একজন সদস্য। যথারীতি সে তার মায়ের কাছে অনেক বেশি প্রিয়, কিন্তু তাতে কি, তার মা তো খাঁটি বাঙালি। তার মতো এত দুষ্ট মেয়ের কাছে তো আর এই বাঙালি মা সহজেই তার ভালোবাসার বহিঃপ্রকাশ করবে না। কিন্তু এই নিয়ে তৃতিকা কারো কাছে কিছু বলতেও পারে না, বিশেষ করে আধিরের কাছে। মেয়ে ইনানের অতিরিক্ত চঞ্চলতা পাকনামির জন্য যখনই তৃতিকা কিছু বলতে যায়, অমনি আধির তার মুখের উপর বলে দেয়, এতে আমার মেয়ের কোনো দোষ নেই, সব দোষ তোমার। আয়নার সামনে গিয়ে একবার নিজেকে দেখো, তুমি কি পাকনামি করে আমার জীবনে কম জ্বালিয়েছ। শেষ। এমনই এক কথায় দুই কথায় পরক্ষণে শুরু হয়ে যায় দুজনের তুমুল ঝগড়া। বাড়িতে এতগুলো মানুষ থেকেও আর তখনও কোনো কাজ হয় না। তাদের এত বছরের এই দাম্পত্য জীবনে সবচেয়ে বড় যে পরিবর্তন এসেছে তা হলো হুটহাট যখন তখন দুজনের ঝগড়া লেগে যায়। যেই মুহূর্তে তাদের মধ্যে এই অসম বয়সের কোনো বালাই থাকে না। কে কত ছোট কিংবা কে কত বড় এসব দেখার বিষয় নয়। তুমুল এক ঝগড়া শেষে দুজনে মুখ গোমড়া করে বসে থাকে, এমনকি কেউ কারোর সাথে ঠিকমতো কথাও বলে না। কিন্তু এর চেয়েও বেশি অবাক করা বিষয় হলো, যখনই খাওয়ার সময় হয় তখন আদিকা সহ আধিরকেও তৃতিকা নিজ হাতে খাইয়ে দিতে হয়, অথচ খাবার খাওয়ার পুরোটা সময়
কেউ কারোর দিকে ঠিকমতো ফিরেও তাকায় না, আর না একটা কথা বলে। এবং তাদের এই মান অভিমানের খেলা শেষ হয় ঠিক সন্ধ্যার পর। রাতে খাবারের পর আধির সর্বদা উৎসব করে, অন্যদিকে তৃতিকাও যতই ভাব ধরে থাকুক না কেন, শেষে গিয়ে আধিরের কাছেই ঘেঁষে বসে। অতঃপর বিয়ের রাতে তৃতিকার চাওয়া অনুযায়ী কথা রাখতে দুজনে প্রতিবারের মতো বেরিয়ে পড়ে নির্জন রাস্তায় হাঁটতে। এভাবে বেশ সুখে শান্তিতে মান অভিমান নিয়ে দুজনের জীবন কাটছে। আধিকাকে সবাই বোঝানোর চেষ্টা করছে। বাড়িতে ঈশানী, হাফসা দুজনেই রয়েছে, ইয়াসও রয়েছে, তবে সে বর্তমানে তার নিজের ঘরে। অন্যদিকে আধিকা কারো কথা শুনে সোজা তার বাবার কাছে যাওয়ার জন্য ছুটল। ওখানে গেলেই মায়ের হাত থেকে বাঁচতে পারবে। আধির জানালার পাশে চেয়ারে পায়ের উপর পা তুলে গাম্ভীর্যের সহিত নিউজ পেপার পড়ছে। পরনে তার সাদা রঙের পাঞ্জাবি। বয়স বেড়ে কবে সেই 40 পেরিয়েছে, তবুও যেন গম্ভীর মুখ আধির রায়ন চৌধুরীর সৌন্দর্যের দিক থেকে একই রয়ে গিয়েছে। রাস্তাঘাটে চলতে ফিরতে এখনো হাঁটুর বয়সী মেয়েদের বিশেষ নজরে পড়তে হয়। আধির তার নিজের ধ্যানে মগ্ন রয়েছে, তবে আচমকা কারো কণ্ঠস্বরে তার ধ্যান ভাঙে। পেপারটা ভাঁজ করে গুছিয়ে রাখছে। এমন মুহূর্তেই আকস্মাৎ আধিকা রুমের ভেতরে দৌড়ে প্রবেশ করে। চিল্লিয়ে বলে ওঠে, পাপা, বাচ্চাও আমাকে। এই বলে সে সোজা আধিরের কোলে চড়ে তাকে জাপটে জড়িয়ে ধরে। আধির তাকে দুহাতে নিজের সাথে আগলে জড়িয়ে ধরে বলে, ইনান, কি হয়েছে মা? আবার মাম্মাম তোমাকে বকা দিয়েছে? আধিরের অভিব্যক্তিতে আধিকা আরো বেশি আহ্লাদী হয়ে ওঠে। বাবার বুকে মাথা তুলে মাথা ঝাঁকিয়ে ঠোঁট উল্টে ওড়ায়, কিন্তু তুমি এমন কি করেছো যার কারণে তোমার মা এত রেগে গিয়েছে? আধির উৎসুক দৃষ্টিতে আধিকা তার চোখ মুখ মিলিয়ে নিজের ছোট্ট ছোট হাত দিয়ে আধিরের গাল দুটো আগলে চেপে ধরে বলে, বিশ্বাস করো পাপা, আমি কিচ্ছু বলিনি। মামি তো শুধু শুধু। আধিকা, কোথায় তুমি? কি ভেবেছ বাপের কাছে গেলেই আমার হাত থেকে ছাড়া পাবে? তুমি যদি আমার কথা না শুনছো তবে। ঋতিকা বেশ ক্ষিপ্ত হয়ে রুমের ভেতরে প্রবেশ করে। হাতে এখনো তার মাখানো খাবারের প্লেট। অন্যদিকে আধিকা ঋতিকার কথায় চমকে ওঠে। পুনরায় আধিরকে শক্ত করে জড়িয়ে ধরলে বলল, পাপা, কিছু করো। আধির মাথা তুলে ঋতিকাকে দেখে। তার হাব ভাবে নিমিষেই কপাল কুঁচকে ফেলে। তবে সে কিছু বলার আগেই ঋতিকা তাদের কাছে এগিয়ে এসে জোর গলায় বলে, এদিকে আসো বলছি। আজ পুরোটা না খেলে দেখো আমি তোমার কি করি। না মামি, আমি খাবো না ওগুলো। আবার মমি? কিসের মমি? বলছি না আমাকে সোজা মা বলে রাখবে। বাচ্চা তো, এই নিয়ে রাগ করছো কেন? ঋতিকা আধিকা থেকে নজর সরিয়ে আধিরের দিকে তাকিয়ে জোর গলায় বলে ওঠে, তো কি করব? কতবার নিষেধ করেছি আমাকে এসব উল্টাপাল্টা নামে না ডাকতে। আমার কি ডজন ডজন বাচ্চা আছে? আল্লাহর রহমতে একটা জুটেছে, তাও জীবনে মা বলতে চায় না। সে কি বলে মমি। তো সমস্যা কি? এতে খারাপ কি আছে? আধির নির্লিপ্ততায় ঋতিকা দাঁতে দাঁত পিষে বলে, মাকে মমি কেন বলবে? মা বলতে সমস্যা কোথায়? আমাকে দেখে কোন দিক থেকে ফেরাউনের মরা নাতনি মনে হয়? আধির আর কিছু না বলে ভারী শ্বাস ফেলে। অন্যদিকে ঋতিকা আবারও বলতে লাগলো, আপনার মেয়েকে এবার কিছু শিখান। এত আশকারা দিয়ে দিয়ে ওকে এখনই পুরো বিগড়ে দিয়েছেন। এইটুকু মেয়ে আমার একটুও কথা শুনে না। আধির তার ইনানের দিকে এক পলক চেয়ে মুচকি হেসে তার কপালের উপর ছড়িয়ে থাকা চুলগুলো ঠিক করে দিতে লাগলো। একই সাথে ঋতিকার উদ্দেশ্যে শান্ত গম্ভীর স্বরে বলল, আমি কতবার বলেছি এসব বিষয়ে আমার মেয়েকে দোষারোপ করার আগে নিজে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজে একটু পরখ করে দেখবে। তুমিও আমাকে কম জ্বালাওনি। আমার 10টা কথার মাঝে 9টাই তুমি ঠিকমতো শুনতে চাও না। তোমার নিজের ঘাটতারামি আর পাকনামি তো একদিনেও কমেনি। নিমেষে ঋতিকা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। দাঁতে দাঁত চেপে আধিরের দিকে স্তব্ধ নয়নে চেয়ে থাকে। পরক্ষণে নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে, তাই বলে মেয়ের সামনে আপনাকে এসব বলতে হবে? সত্যি বলতে সমস্যা কি? আমি আপনাকে অনেক জ্বালাই, তাই না? আমাকে নিশ্চয়ই আপনার অনেক বিরক্ত লাগে। আকস্মাৎ ঋতিকার ভাঙা গলায় আধির নিজেও ধমকায়, তবুও নিজের ভাবগম্ভীর্য ঠিক রেখে বলে, ছুটির দিন, এখন এসব কথা তোলার মানে নেই। না না, আপনি বলুন প্লিজ। সত্যি আমি অনেক বিরক্তিকর, তাই না? ঋতিকার ভেজা কণ্ঠস্বর আর চোখের কোণায় চিকচিক করতে থাকা অশ্রুজলে আধির ভারী শ্বাস ফেলে বলল, কাঁদছো কেন? আমি মোটেও কাঁদছি না। উত্তর দিন, নয়তো সবকিছু ছেড়ে চলে যাব আমি। সব সময় তো বলো চলে যাবে। এতই যখন ইচ্ছে তবে চলে যাও। তবে যাওয়ার আগে আমার কাপড়গুলো ধুয়ে দিয়ে যাও। আধিরের নির্লিপ্ততায় ঋতিকা পুনরায় স্তব্ধ হয়। দাঁতে দাঁত চেপে নিজের কান্না থামায়। রাগে শরীর জ্বলছে তার। হাত থেকে প্লেটটা ছুঁড়ে ফেলে জোর গলায় চাপা স্বরে বলে, নিজেও মরবো, আপনাকেও মারবো। আমাকে কি আপনি নিজের কাছের লোক ভাবেন? দেখো, যেটা ভালো বোঝো। ঋতিকা জোরে জোরে শ্বাস ফেলে। আঁচলটা কোমরের ভাঁজে থেকে খুলে এক প্রকার তেড়ে এসে পুনরায় রুম হতে চলে যেতে যেতে বলতে লাগলো, এই ঋতিকা বলেই আপনার মতো ইন্টারন্যাশনাল খারুস গিরগিটি বজ্জাত আইটেমকে এতদিন সহ্য করছি।
5টা বছর গুনে গুনে আপনার সংসার করছি। অন্য কেউ হলে দেখে নিতেন, 2 দিনও টিকতো না। অবশ্য দেখার কি আছে, আপনি বুড়ো হওয়ার পরও বিয়ে কেন করেননি? এটার আসল কারণ কি আমি জানি না ভেবেছেন? আপনি খুব ভালো করেই জানতেন আপনার মতো খারুসকে এই তেতুকা ছাড়া কেউ সামলাতে পারবে না। আর যখনই আমার মতো ভোলাভালার দেখা পেলেন, অমনি কব্জা করে নিলেন আমায়। যতই আমাকে তেতো ভেবে তেতোকা তেতোকা করেন না কেন, সব বুঝি আমি। কিন্তু আর না, আপনি এই যে আজ সরাসরি বললেন না চলে যেতে, বিশ্বাস করেন আমি মরার আগেও আর কখনো আসবো না। কাল সকালেই চলে যাব আমি। তিতিকা একরাশ আক্ষেপ ও ক্ষিপ্ততা নিয়ে এক প্রকার চোখের জল ফেলে রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে আধির তার যাওয়ার পানে চেয়ে থাকে, দীর্ঘশ্বাস ফেলে। আধিকাও তার দিকে মন খারাপ করে ঠোঁট উল্টে ওরা, মমি তো তোমার উপর রাগ করেছে পাপা। আধির নিজের মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু হাসে, যেন এসবে তার কিছুই আসে যায় না। সকলেই দুপুরের খাবারের জন্য ডাইনিং একত্র হয়ে বসেছে, তবে আধির এখনো আসেনি। টেবিলের মধ্যিখানে থাকা আধিরের জন্য সুনির্দিষ্ট প্রধান চেয়ারের পাশে বসে আছে ছোট্ট আধিকা ইনান। এদিকে ত্রিদিকের ভাবগম্ভীর্য বেশ রুক্ষ, গম্ভীর মুখ হয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। আধিরের আসার আগেই সে সবাইকে খাবার বেড়ে দেওয়া শুরু করেছে, যা দেখে ঈশানী বা হাফসা কিছু বলার আগেই আধিকা তার মায়ের উদ্দেশ্যে বলল, মমি, পাপা কি আসবে না? ত্রিদিকা কোনো জবাব দেয় না। সবাই তার নিশ্চুপ গম্ভীরতা স্পষ্টভাবেই বুঝে যায় আজও দুজনের মাঝে ঝামেলা হয়েছে। সকালবেলায় কিছুটা চেঁচামেচি শুনেছে, তবে এতে তারা কোনো চিন্তা না করে উল্টো মিটমিট করে হাসলো। তারা এতদিনে এসবের সাথে ভালোই অভ্যস্ত হয়ে গিয়েছে। এর মধ্যে ত্রিদিকে ব্যতীত সকলের নজর পড়ে আধিরের দিকে। সে ডাইনিং এর সামনে দিয়ে সোজা দোতলার দিকে যাচ্ছে। খাবার খেতে না আসায় হাফসা তার উদ্দেশ্যে বলল, আধির, ওদিকে কোথায় যাচ্ছ? খাবার খাবে না? আধির পাশে ফিরে তাকায়। সকলে উৎসুক দৃষ্টির মাঝে গম্ভীর মুখে ত্রিতিকার নিজের কাজে ব্যস্ত দেখায়। সে ভারী শ্বাস ফেলে, অতঃপর চোয়াল শক্ত করে ওরাই, খাবো না আমি, খিদে নেই, এই বলেই সে দোতলায় চলে যায়। অন্যদিকে বাবা খাবে না দেখে আধিকাও আর চুপচাপ বসে থাকতে পারে না। তার রাগে মায়ের দিকে মিনমিন করে তাকিয়ে বলে, মমি, আমিও খাবো না। নিমিষে ত্রিতিকা তার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, এখান থেকে সব খাবার শেষ না করে যদি এক পাও। ত্রিতিকার কথা আর শেষ হয় না। আধিকা চেয়ার থেকে লাফ দিয়ে সোজা দৌড়ে দোতলার দিকে এগিয়ে যায় এবং জোরে জোরে বলতে থাকে, পাপা না খেলে আমিও খাবো না। ত্রিতিকা ক্ষিপ্র নজরে দোতলার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে হাফসা আর ঈশানী ওদের কাণ্ডে চুপটি করে বসে থাকে ত্রিতিকার অবস্থা দেখে। ঈশানী তার উদ্দেশ্যে মিষ্টি হেসে বলল, ত্রিতিকা, বাচ্চা মানুষ, একটি তালবাহানা করবেই, তুমি বরং একটি বেশি করেই খাবার নিয়ে উপরে যাও তো। ত্রিতিকা সকলের দিকে স্বাভাবিক নজরে তাকায়। এখানে ইয়াসি একমাত্র সম্পূর্ণ স্বাভাবিকভাবে নির্বিকার ভঙ্গিতে খেয়ে যাচ্ছে। আশেপাশে কি হচ্ছে তাতে তার কোনো ধ্যান নেই। খাওয়া শেষ হতেই সোজা তার নিজের রুমে চলে যাবে। তবে বাকিদের দেখে ত্রিতিকা ভারী শ্বাস ফেলে। কিছু একটা ভেবে নিয়ে বেশ খানিকটা খাবার প্লেটে সাজিয়ে সোজা দোতলায় চলে যায়। রুমে গিয়ে দেখে বাপ আর মেয়ে বিছানায় একই ভঙ্গিতে বসে রয়েছে। একজনের হাতে ফোন, আরেকজনের হাতে আইপ্যাড। ত্রিতিকা একটা কথাও না বলে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। আশ্চর্যজনকভাবে আধিকা আর এখন নিজের মায়েকে দেখেও ভয় পায় না। অন্যদিকে ত্রিতিকা চুপচাপ সে একই গম্ভীর্যের সাথে খাবার মাখিয়ে প্রথমে আধিকার মুখের সামনে ধরে। আধিকা চুপচাপ নিজের আইপ্যাডটা সরিয়ে রেখে খাবারটা মুখে নেয়। অতঃপর ত্রিতিকা আরো একটা বড়সড় লোকমা পাকিয়ে আধিরের দিকে না তাকিয়েই তার মুখের সামনে ধরে। আধিও নিজের ফোন স্ক্রল করতে করতেই খাবার মুখে নেয়। এভাবে ত্রিতিকা একবার আধিকাকে খাওয়ায় তো একবার আধিরকে, কিন্তু পুরো সময়টাই কেউ কারো দিকে ঠিকমতো ফিরেও তাকায় না। তবে আধিকা বিষয়টাই খুব মজা পায়। সে আর চোখে একবার বাবাকে তো একবার মায়ের ভাবগম্ভীর্য পর্যবেক্ষণ করে আর মিটমিট করে হাসতে থাকে। ইয়াস তার নিজের রুমে বইপত্র নিয়ে পড়াশোনা করতে প্রচন্ড ব্যস্ত। একসময় অত্যাধিক দুষ্ট অতিরিক্ত কথা বলা সেই বাচ্চা ইয়াস আর আজকের ইয়াসের মাঝে আকাশ পাতাল তফাৎ। 5 বছর আগেও সে বেশ গুলুমুলু আকৃতির ছিল। সব রকমের খাবারের সাথে বিভিন্ন রকমের মিষ্টি ছিল তার খুব প্রিয়। অথচ এখন সবই যেন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গিয়েছে। বাচাল ছেলেটা এখন কঠিন রকমের গম্ভীর। প্রয়োজন ছাড়া কারোর সাথে একটার চেয়ে দুটো কথা বলে না। পড়াশোনার বাহানা দিতে থাকে ইয়াসের পুরো সময় কাটে এখন বই আর বিভিন্ন ভাবনার মাঝে। শরীর স্বাস্থ্য বেশ সুঠাম হয়েছে। মাথা ভর্তি জাকরাত চুলের বাহার, দেখতে এখন নিতান্তই সুদর্শন। ইয়াস প্রতিদিনের মতো এই বিকেল বেলাতেও পড়াশোনা করছে, কিন্তু তার পড়াশোনায় বাগড়া দিতে আচমকা রুমের ভেতর ইনান প্রবেশ করে। আধিকাকে আধিরের মতো ইয়াসও ইনান বলেই ডাকে। তার মতে এই নামে ওকে বেশি ভালো লাগে। ইনান ইয়াসের কাছে এসে একদম তার গা ঘেঁষে চুপটি করে দাঁড়ায়, যদিও সে চুপচাপ থাকার মতো মেয়ে না। ইয়াস তার দিকে চেয়ে স্বাভাবিক ভঙ্গিতে এক পলক দেখে নিয়ে পুনরায় বইয়ে নজর দেয়।
ইনান এতে কিছুটা বিরক্ত হয়ে পরক্ষণে স্বাভাবিক হয়ে বলল, ভাইয়া পড়াশোনা করছো? ইনানের কথাবার্তা এখনো টুকটাক সমস্যা হয়। ইনানের কথায় ইয়াস শুধু মাথা নেড়ে বলে, তুমি আমার সাথে খেলবে? না, আমার পড়া বাকি। ইয়াসের নির্লিপ্ত অভিব্যক্তিতে ইনান বিরক্ত হলো। এত কিসের পড়া? কই, তাকে তো এসব পড়তে হয় না। তার পাপা বলেছে আগামী বছর স্কুলে ভর্তি করে দিবে, কিন্তু সাথে এও বলেছে ওখানে পড়াশোনা অনেক সোজা, তাই যেন সে কোনো চিন্তা না করে। তাহলে এই ইয়াস কেন সারাদিন পড়াশোনা নিয়ে পড়ে থাকে? যথারীতি ইনান বেশ রাগান্বিত স্বরে বলে, থাকো তুমি, আমি পাপার কাছে চলে গেলাম। এই বলে সে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু তার পাশ দিয়েই ততক্ষণে তৃতিকা রুমের ভেতর প্রবেশ করে। মেয়েকে এখান থেকে বের হতে দেখে তার কপাল খানিকটা কুঁচকে যায়। সে রুমে এসে দেখে ইয়াস পড়াশোনা করছে। সে তার কাছে এগিয়ে গিয়ে বলল, ও কি তোমায় বিরক্ত করতে এসেছিল? আচমকা তৃতিকাকে এখানে দেখে ইয়াস কিছুটা খুশি হয়, তবে তা গাম্ভীর্যতার মাঝে প্রকাশ পায় না। সে তৃতিকার উদ্দেশ্যে স্বাভাবিক স্বরে বলে, না। তৃতিকার কথা বাড়ায় না। ইয়াসের ঝাঁকসা চুলে হাত বুলিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, লক্ষ্মী বাবাটা কত সুন্দর পড়াশোনা করছে। ইয়াস কিছু বলে না, সে শুষ্ক হাসে। অন্যদিকে তৃতিকা কিছুটা সময় ইয়াসকে পরখ করে ভেবে নিয়ে বলল, তুমি হঠাৎ এত গম্ভীর কেন হয়ে গেলে? তা আমি আজও বুঝতে পারলাম না। আগে কত সুন্দর হাসতে, মজার মজার কথা বলতে, এত তাড়াতাড়ি বড় হওয়ার কি কোনো দরকার ছিল? কৃতিকার হাসি মুখটার দিকে তাকিয়ে ইয়াস শুষ্ক হেসে বলে, বড় হয়ে গিয়েছি আমি, তাই না? তা তো হয়েছই, সাথে বেশ বিজ্ঞ। ইয়াস মৃদু হাসে। তার হাসির পেছনে যেন কিছু লুকিয়ে আছে। সে তৃতিকাকে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। অন্যদিকে তৃতিকা তার সময় নষ্ট করতে চায় না। কিছুটা আবেগী হয়ে তার উদ্দেশ্যে বলল, আমি চলে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, ঠিক আছে? ইয়াস কপাল কুঁচকে বলে, কোথায় যাবে তুমি? জানি না, কিন্তু তোমার ওই মামু বলেছে যেন আমি চলে যাই, তাই আর আমি থাকবো না এখানে। তৃতিকার ক্ষিপ্ত স্বরে ইয়াস নিঃশব্দে হেসে ফেলে এবং তার হাসিতে তৃতিকা কপাল কুঁচকে বলে, হাসছে কেন? আমি জানি তুমি কখনোই যাবে না। তুমিও এমনটাই ভাবো, তা নয়তো। আচ্ছা, তুমি কি সত্যিই চলে যাবে? বিশ্বাস না হলে দেখে নিও। ইয়াস কিছু একটা ভেবে নিয়ে বলল, তাহলে আমাকেও নিয়ে যেও। তুমি কেন যেতে চাও? তৃতিকা উৎসুক দৃষ্টিতে ইয়াস নির্বিকারে আওড়ায়, আমার এখানে আর ভালো লাগে না। আই জাস্ট ওয়ান্ট টু লিভ ফ্রম হেয়ার। রাতে খাওয়া দাওয়া সন্ধ্যার মাঝেই শেষ। বাড়ির ছেলে বাড়ি এসে থাকছে বেশ কয়েক বছর হলো। যথারীতি এই সময়টুকুতে বাড়ির নিয়মকানুনে বেশ পরিবর্তন এসেছে। ফলে আধিরের কর্তৃত্বপরায়ণ আচরণ, তার মাঝে আধিরের ইচ্ছে অনুযায়ী রাতের খাবার সন্ধ্যাতেই এখন সকলে খেয়ে নেয়। অতঃপর আধির আর তৃতিকা কিছুক্ষণ পর রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়ে। গতকালও গিয়েছিল দুজন। মাঝে মধ্যে তাদের সাথে আধিকা কিংবা ইয়াসও যায়, কিন্তু আজ কি হবে তাই ভাবছে আধির। রাতে খাবার সে সকলের সাথেই খেয়েছে। তৃতিকাও চুপচাপ টেবিলের এক কোণায় বসে খাবার সেরেছে, আবার আগে থেকেই রুমে চলে এসেছে। কিন্তু আধির রুমে প্রবেশ করতেই বুঝলো আবহাওয়া তেমন ভালো না। তৃতিকা তাকে দেখেও না দেখার ভান করে বিছানার উপর লাগেজ রেখে তাতে নিজের কাপড় চোপড় ভরতে ব্যস্ত সে। তার এসব কাজকর্মে আধির বিষম খায়। মনে মনে আমরা এ তো দেখি পুরো সিরিয়াস হয়ে আছে। আধির দাঁতে দাঁত চেপেই বেশ দ্বিধাদ্বন্দ্ব নিয়ে তৃতিকার কাছে এগিয়ে যায়। আলগোছে তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, তৃতি শুনছ? তৃতিকা কোনো জবাব দেয় না। আধির তার কাছে আসতেই সে লাগেজ হতে সরে সোজা আলমারির দিকে এগিয়ে যায়। সেখান থেকে জামা কাপড় বের করতে থাকে। আধির পুনরায় তার কাছে গিয়ে গা ঘেঁষে দাঁড়ায়। তৃতিকা ক্ষণিকের জন্য থমকালেও অগ্নির শিখার ন্যায় ফুঁসতে থাকে। বেশি রেগে আছো? তৃতিকা কোনো জবাব দেয় না। আধির আলগোছে তার পিঠের একাংশে উন্মুক্ত জায়গাটুতে আলতো হাতে ছুঁয়ে দিতে না দিতেই তৃতিকা চোখ রাঙিয়ে তার দিকে ফিরে তাকায়। কি চান আপনি? আমায় মেরে ফেলতে চান? ছি ছি, তুমি মরে গেলে আমি কি করে বাঁচব? তৃতিকা আবারও নিশ্চুপ থেকে মুখ ফিরিয়ে নিজের কাজে মনোযোগী হয়। অন্যদিকে আধির তার উদ্দেশ্যে আবারও নির্বিকারে বলল, ব্যাগ গোছাচ্ছ? কোথায় যাবে? জাহান্নামে। তার কথায় নিঃশব্দে হেসে ফেলে। পরক্ষণে আধির নিজেকে সামলে নেয়। আমাকেও নিয়ে যাও। আপনি কেন ওখানে যাবেন? আপনার জায়গা তো জান্নাতে, ওখানে গিয়ে হুরদের সাথে নাচানাচি করবেন। আমি তো ভালো না, আর যাই হোক ওখানে অন্তত আমার মতো বিরক্তিকর অসহ্যকর কেউ থাকবে না। হ্যাঁ, তা ঠিক। আধিরের এহেন নির্লিপ্ত অভিব্যক্তিতে তৃতিকা বিস্ময়ের নজরে তার দিকে ফিরে তাকায়। চোখ বেয়ে তার অজান্তেই জল গড়িয়ে পড়ে। আধিরের জন্য এই কথা বলে পুরো থতমত খেয়ে গিয়েছে। এই তৃতি শোনো, আমি ইচ্ছে করে। কে শুনে কার কথা? তৃতিকা ফুপিয়ে ওঠে। তার কান্না আধির আরো বেশি হতভম্ব হয়ে যায়। কি করবে বুঝতে না পেরে সোজা তৃতিকাকে দুহাতে জড়িয়ে ধরে।
কৃতিকা ক্ষিপ্ত হয়ে ছাড়া পাওয়ার জন্য জোরাজুরি করতে লাগলে আধির আরো শক্তভাবে তাকে আঁকড়ে ধরে। গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিয়ে বলে, বউ বউ সরি প্লিজ, মাফ করে দাও। এই বউ, আমি ইচ্ছে করে এটা বলিনি, মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। কৃতিকা কাঁদতে কাঁদতে ফুপিয়ে ওড়ায়, ছেড়ে দিন আমায়, আপনার সংসার করব না আমি। আপনি সত্যি আর আমাকে পছন্দ করেন না, আমি এটা খুব ভালোই বুঝে গিয়েছি। কে বলেছে আমি তোমাকে পছন্দ করি না? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি আমায় ছেড়ে চলে যেতে চাইছো, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকবো কি করে? আমি জানি আপনি আমাকে ছাড়াই ভালো থাকবেন, আর ওসব আপনি মুখ ফুসকে নয়, জেনে বুঝেই বলেছেন। আমি কোনো বাচ্চা নই যে এইটুকু বুঝবো না। তো তুমি তো আমার বউ, পাত্নী বউ, তুমি সব বোঝো তুমি, আর একটু বেশিই আর কি। আধির এসব বলছে আর কখনো কখনো ঠোঁট চেপে হাসছে। অন্যদিকে ত্রিতিকা আবারও থমকায়। সে রেগে মুখ তুলে কিছু বলতে নেবে, তার আগেই আধির তার অধরখানা দখলে নিয়ে নেয়। ত্রিতিকা ছটফট করলেও আধির ছাড়তে নারাজ। পারলে ত্রিতিকাকে দু হাতে জড়িয়ে আগলে নিজের সাথে মিশিয়ে নেয়। প্রায় বেশ খানিকটা সময় অতিবাহিত হওয়ার পরই আধির তার অধরখানা ছেড়ে দেয়। যতক্ষণ না সে বুঝতে পারে ত্রিতিকার ছটফটানি একদম কমে গিয়েছে, ততক্ষণ সে নিজের কার্যক্রম জারি রাখে। পরক্ষণেই সবকিছুটা স্বাভাবিক হতেই সে নমনীয়তার স্বরে আওড়ায়, সরি, শেষবারের মতো মাফ করে দাও তেতকা। ত্রিতিকা কোনো কথা না বলে আধিরের দিকে চেয়ে থাকে। চোখ মুখ ফুলে ফর্সা চেহারা কেমন লাল হয়ে রয়েছে। ত্রিতিকায় নিঃশব্দের মাঝে আধির হেসে ফেলে। তার হাসিতে ত্রিতিকায় নিজেও আর রেগে থাকতে পারে না। কিছুটা লজ্জা পাওয়ার ভঙ্গিতে আধিরের বুকে সজোরে কয়েকবার আঘাত করে আওড়ায়, আপনি ভালো হবেন কবে? সিরিয়াসলি তুমি জিজ্ঞেস করছো আমি ভালো হব কবে? তুমি কি জানো না আমি আজও ফ্রেশ কন্ডিশনে আছি? কৃতিকা দাঁতে দাঁত চিপে ওড়ায়, বিয়ের 5 বছর পেরিয়ে গেছে আর এখনো বললেন খারস রায়ন গিরগিটি কিনা আজও ফ্রেশ কন্ডিশনে আছে। কৃতিকার কথায় আধির না চাইতেও হেসে ওঠে, আর হাসিতে কৃতিকাও হাসে। পরক্ষণে আধির তার হাসি থামিয়ে বলে, যাও গিয়ে এখন মুখ ধুয়ে আসো, তারপর দ্রুত তৈরি হও, হাঁটতে যাব। কৃতিকা একদম স্বাভাবিক হয়ে আলমারি হতে নীল রঙের একটা শাড়ি বের করে। এটা আধিরের দেওয়া প্রথম সেই নীল শাড়িটা। এক বিশেষ কারণে আজ তার এটাই পরতে ইচ্ছে হলো। অন্যদিকে আধির স্বাভাবিক একটা সাদা রঙের পাঞ্জাবি পরে সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে, কিন্তু কৃতিকা এখনো রেডি না হওয়ায় সে বেশ অবাক হলো। শাড়ি পরা শেষ, আপাতত চুলে চিরুনি করছে। আধির দূর হতেই আলমারির সাথে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে বুকে হাত গুজে কৃতিকাকে দেখছে। এই মুহূর্তে সাজগোজ নিয়ে কিছু বলা যাবে না, মেয়ে মানুষ কখন কোন কথায় রিয়াক্ট করে বসে কে জানে। যথারীতি আধির তার দিকে চেয়ে থাকতে থাকতেই তার মাঝে যেন হারিয়ে গেল। ঠোঁটের কোণে অনিমেষ ফুটে ওঠে প্রশান্তিময় মৃদু মুচকি হাসি। এই পাকনিটার সাথে দেখতে দেখতে কিনা 5টা বছর কেটে গেল, ভাবতেই অবাক লাগে তার। আধির আনমনে কৃতিকাকে দেখতে দেখতেই গেয়ে ফেলে, ভরা যৌবনে সাজাতে তোমাকে 16টি ফাগুন লেগে গেছে। তোমার অপরূপ ধরে রাখতে, তোমার অপরূপ ধরে রাখতে পাগল হলো যে আয়না। তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না। আধিরের গানের তালে কৃতিকা তার দিকে ফিরে তাকায়। প্রথমবার যেদিন এই গান গেয়েছিল সেবার তার উত্তরটা দেওয়া হয়নি, আজ না হয় দেওয়াই যায়। কৃতিকা বিস্তৃত মুচকি এসে পুনরায় আয়নায় তাকিয়ে তার প্রতিবিম্বে আধিরকে দেখে। অপলক চেয়ে আওড়ায়, আমি যেমন তোমারই ছিলাম তেমন তোমারই আছি। তুমি আয়নাকে প্রশ্ন করো, তুমি আয়নাকে প্রশ্ন করো, শুনে নাও কি বলে আয়না। কৃতিকার সাজগোজ শেষ, চুলগুলো খোপা করে আধিরের সামনে এসে দাঁড়ায়। বলল, কেমন লাগছে? আধির মুগ্ধ চোখে তাকে পরখ করে আওড়ায়, মারাত্মক সুন্দর। কৃতিকা না চাইতেও হেসে ফেলে। তার গ্যাস দাঁতের স্নিগ্ধ হাসিতে আধির আবারও মুগ্ধ হয়। এই বিড়বিড় করে মনে মনে আওড়ায়, তুমি সর্বদাই আমারই থেকো তেতকা। অন্যদিকে কৃতিকা ততক্ষণে ঘড়ি দেখে বলে ওঠে, প্রায় 9টা বেজে গিয়েছে, চলুন চলুন, নয়তো অনেক দেরি হয়ে যাবে। দুজন বাড়ির সামনে নির্জন রাস্তায় আনমনে হেঁটে চলেছে। আধিরের বাহুতে হাত পেঁচিয়ে তাতে মাথা ঠেকিয়েছে কৃতিকা। এভাবে নির্বিকারে হাঁটতে হাঁটতে ঘন্টাখানেক পেরিয়ে গিয়েছে। তারা পুরো জায়গাটা একবার ঘুরে পুনরায় বাড়ির কাছে এসে দাঁড়িয়েছে। তবে এখনই তারা বাড়ি যাবে না। আধির যেতে চাইলেও কৃতিকা কোনো এক বিশেষ কারণে জেদ ধরেই থাকতে চাইছে। আধিরও আর তাতে বাধা দিচ্ছে না। 12টা অবধি এখানে থাকতেও তেমন সমস্যা নেই। মেয়ে তার হাফসার কাছে থাকে এই সময়টুকু। হাফসা বিভিন্ন গল্প শোনায় আর সে ওগুলি খুব মনোযোগ দিয়ে শোনে। তবে আজ 11টা বাজতে না বাজতেই আচমকা তাদের পেছন হতে জোর গলায় কেউ বলে উঠল, পাপা মাম্মি আমাদের জন্য দাঁড়াও। আদির আর তিতিকা স্বাভাবিক হয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখে আদিকা দৌড়ে ছুটে তাদের দিকে এগিয়ে আসছে, আর তার পেছন পেছন নির্বেকারে হেঁটে আসছে ইয়াস। আদিকা তাদের কাছে আসা মাত্রই আদির তাকে জাপটে জড়িয়ে ধরে কোলে তুলে নেয়। এখন তারা বাড়ি হতে বেশ কিছুটা দূরেই আছে।
পুরো এরিয়ায় চৌধুরীদের আধিপত্য বিস্তর হওয়ায় জায়গাটা বেশ নিরাপদই বলা চলে। কিন্তু এত রাতে দুজনকে এখানে দেখে সে কিছুটা অবাকই হলো। আধের তার মেয়ের উদ্দেশ্যে বলে, ইনান কি হয়েছে, এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছিল না পাপা। আধিকা তার বাবার কাছে এলেই খুব আহ্লাদী হয়ে ওঠে। আধিরের মতে এটা সম্পূর্ণ তৃতিকার বৈশিষ্ট্য। আধির মৃদু মুচকি হাসে। অন্যদিকে তৃতিকা তার উদ্দেশ্য বলল, তাই বলে ভাইয়াকেও ঘুম থেকে টেনে নিয়ে আসতে হবে? ছেলেটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে ঘুমে ওর চোখ মুখ বুজে যাচ্ছে। এই বলতে না বলতে ইয়াস কাছে আসতেই তৃতিকা তাকে আগলে জড়িয়ে ধরে বলল, তুমি তো আগেই ঘুমিয়ে যাও। ও নিশ্চিত তোমার ঘুমাতে না দিয়ে এখানে টেনে নিয়ে এসেছে, তাই না? ইয়াস শিশু হেসে বলে, ইটস ওকে মামনি, আমার অতটাও ঘুম পাইনি। তৃতিকা মুচকি হেসে ইয়াসের চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিয়ে তার মাথায় আলতোভাবে চুমো খায়। অন্যদিকে তাদের দুজনের তীক্ষ্ণ নজরে পরখ করে আধিকা তৃতিকার উদ্দেশ্যে বলল, মামি তুমি শুধু ইয়াস ভাইয়াকে আদর করো, আমাকে একটু আদর করো না। আধিকার কথায় তৃতিকা ভ্রু উঁচিয়ে তার দিকে তাকিয়ে বলল, কি আমি তোমাকে আদর করি না? আধিকা মুখ ফিরিয়ে রুক্ষ স্বরে আওড়ায় না। তৃতিকার ভাবভঙ্গিতে মৃদু হেসে বলে, ইয়াস তো আমার সব কথা শোনে, তাই আমি ওকে আদর করি। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না, তাহলে তোমায় কেন আমি আদর করব? তৃতিকার কথাগুলো আধিকা প্রচন্ড মনোযোগ দিয়ে শোনার পর তার দিকে ফিরে নির্বিকারে বলতে লাগলো, তো কি হয়েছে? তুমি তো পাপার কোনো কথা শোনো না, কিন্তু পাপা তো তোমাকে ঠিক করে অনেক আদর করে। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? আধিরেকার এহেন কথায় তৃতিকা বিষম খেলো। সে আধিরের দিকে তাকাতেই দেখে আধির তার দিকে পিট পিট নজরে চেয়ে আছে। ভাবভঙ্গি এমন যেন সেসবের কিছুই জানে না। তার মতো অবলাও আর এই পৃথিবীতে দুটো নেই। নিমিষেই দিদিকে দাঁতে দাঁত চেপে মনে মনে বিড়বিড়ে আওড়ায়, বিচ্ছুর বাচ্চা বিচ্ছু। আধিকা আর ইয়াস আগে আগে হেঁটে চলছে এবং তাদের পেছন পেছন হেঁটে আসছে আধির আর তৃতিকা। চারজনে মিলে আরো অনেকটা সময় হেঁটেছে। এখন প্রায় নিশিরাত, তাই আর বেশিক্ষণ বাচ্চাদের নিয়ে বাইরে না থাকাই ভালো। চৌধুরী বাড়ির সীমানাটা দেখাই যাচ্ছে। ইয়াসের হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটছে আধিকা। কালো প্যান্ট হুডি পরা ইয়াস শিরদাঁড়ে সোজা করে নির্বিকারে তাকে সাথে নিয়ে এগোচ্ছে। অথচ আধিকা বারংবার তাকে একটার পর একটা প্রশ্ন সহ নানান কথা বলছে। ইয়ার সাথে বিরক্ত নয়, তবে সে কিছু বলছেও না। অন্যদিকে পেছন হতে দুজনকে দেখে দিদিকে আনমনেই মুচকি হাসে। ছেলে মেয়ে দুটো কত বড় হয়ে গিয়েছে, জীবনটা হুট করেই কত পরিবর্তন হয়ে গেল। মাশাল্লাহ, দেখতে দেখতে বাচ্চা দুটো কত বড় হয়ে গেল, তাই না? তিতিকার অভিব্যক্তিতে অধীর সম্মুখে দুজনের পরখ করে বলল, খালি তুমিই বড় হলে না। নিমিষেই তিতিকার চোখ ছোট ছোট করে অধীরের দিকে তাকায়। তিতিকার কোনো ইচ্ছে নেই এই মুহূর্তে কোনো বিতর্ক করার। এদিকে আধীর আবারও বলল, পড়াশোনাটাকে কি একদম ছেড়েই দিলে? তবে কাজটা কিন্তু একদমই পছন্দ হয়নি আমার। তো আর পড়াশোনা করে করবই বা কি? এখন সংসার হয়েছে, অন্তত এই একটাতেই মনোযোগ দিই। এইসব কথাবার্তা আমার কাছে বারবারই অপছন্দনীয়। আর তার চেয়েও বড় বিষয়, তুমি কিন্তু এই শহরে এসেছিলে শুধুমাত্র পড়াশোনা করতে। তাহলে হুট করেই তোমার এমন কি হলো যে পড়াশোনা থেকেই মন উঠে গেল? এই পর্যায়ে তিতিকা হেসে ফেলে এবং নির্বিকারে আধিরের দিকে চেয়ে আওড়ায়, পড়াশোনাটা তো ছিল অজুহাত। আমি শহরে এসেছিলাম আপনার ঘাটের টপকানোর জন্য, নয়তো এত বছর পর আপনার সন্ধানই বা আমি কি করে পেলাম বলুন তো? সবই খোদার ইচ্ছে, আমার কি দোষ বলুন তো? আধির তিতিকার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে ওরা ভীষণ ফাঁকিবাজ হয়েছ। না জানি আমার মেয়েটার কি হবে। চিন্তা করবেন না, আপনার মেয়ে আপনার মতোই। ভবিষ্যতে এদিক সেদিক হলে তখন সব দোষ আপনার, আমার কোনো দোষ নেই। আধির তিতিকার মাথায় আলতোভাবে টোকা দিয়ে হেসে ওড়ায় পাক নেই। পুনরায় দুজনের মাঝে ক্ষণিকের জন্য নীরবতা জমে। আধির দূর হতে ইয়াস আর আধিকার দিকে তাকিয়ে থাকে, নিজেদের ছোট্ট অস্তিত্বটাকে মুগ্ধতার সহিত পরখ করে। অতঃপর তিতিকার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, চিতি, তোমাকে একটা কথা আমার এখন অব্দি বলা হয়নি। তিতিকা কিঞ্চিত কপাল কুঁচকে তার উদ্দেশ্য বলে, কি কথা? আধির আশেপাশে তাকানোর প্রয়োজন মনে করে না। সে সরাসরি তিতিকার চোখে চোখ রেখে নিষ্পিহি হেসে ওরা, ভালোবাসি তেতকা, আমি ভালোবাসি তোমায়। আমার শূন্য জীবনকে পূর্ণ করে তোলা তেতকাকে এই খারজটা অনেক অনেক ভালোবাসে। আধিরের অভিব্যক্তিতে তিতিকা খানিকের জন্য থমকায়। এটা ঠিক যে এখন অবধি তাদের বিশেষভাবে কখনো একে অপরকে ভালোবাসার কথা বলা হয়নি, কারণ তাদের ভালোবাসা প্রকাশের একটি শব্দ নয়, বরং তাদের প্রতিটি পদক্ষেপে প্রকাশ পেয়েছে। তিতিকার চোখের কোণায় কিঞ্চিত অশ্রুজল চিকচিক করে ওঠে। নিজের জীবনটাকে তার সর্বদিক হতে পরিপূর্ণ লাগছে। আচমকা সে আধিরকে জাপটে শক্তভাবে জড়িয়ে ধরে। তার বুকে মুখ গুজে কিছুটা ভেজা স্বরে ওড়ায়, আমিও আপনাকে ভালোবাসি মিস্টার খারুজ। আপনার এই তিতকা জীবনের সবটুকু দিয়ে শুধু আপনাকেই ভালোবেসে যাবে। পরক্ষণে সে আবার মুখ তোলে এবং আধিরকে ছেড়ে দিয়ে তার ঘাড়ের দুপাশে হাত জড়িয়ে পা দুটো কিঞ্চিত উঁচু করে আধিরের কপালে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দেয়।
আধির এতে কিছু চমকালেও কৃতিকা বিস্তৃত হেসে বলে ওঠে, শুভ জন্মদিন মিস্টার খারস রায়ান গিরগিটি। কৃতিকা রেহেন কথায় আধির কপাল কুঁচকে ফেলে এবং কিছুটা অবাক স্বরে বলে, জন্মদিন মানে? কৃতিকা আধিরের ঘড়ির দিকে একবার নজর বুলিয়ে পুনরায় আধিরের দিকে তাকিয়ে আওড়ায়, 12টা বেজে গিয়েছে। আজ 9 অক্টোবর, মিসেস তেতকার মিস্টার খারুসের আজ জন্মদিন। এই বলেই সে পুনরায় হেসে ফেলে। অন্যদিকে আধিরও বিস্তৃত মুচকি হেসে আওড়ায়, আমাদের ছেড়ে চলে যেতে চাও, আবার এসবও মনে রাখো? পাকনি একটা। চিন্তা নেই, যত মুখে বলি না কেন আমি আপনার পিছু কোনোদিন ছাড়বো না। দেখবেন চরকির মতো ঘুরতে ঘুরতে আবার আপনার কাছেই চলে এসেছি। এই বলেই সে পুনরায় আধিরের বুকে মুখ গুজে নেয় এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে আওড়ায়, এবার অন্তত একটু বুড়ো হন মিস্টার খারুস, নয়তো আপনার মতো ইন্টারন্যাশনাল আইটেমটাকে পেয়ে যে আমার জীবনটা ঝালাঝালা হয়ে যাচ্ছে। এখনো কেন এত সুন্দর থাকতে হবে আপনাকে? রাস্তায় চলতে ফিরতে হাঁটুর বয়সী মেয়েদের আপনার প্রতি ছোক করতে দেখে তো আমার শরীরটা পুরো জ্বলে যায়। তিতিকার এহেন কথায় আধির আনমনেই হেসে ফেলে। প্রশান্তিতে দীর্ঘশ্বাস টেনে তিতিকাকে আরো দৃঢ় বন্ধনে জড়িয়ে ধরে আওড়ায়, অতৃপ্ত চাহনা আজ তৃষ্টিত নয়, প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি দৃষ্টিতে তুমি আর আমি পূর্ণতার আলাপে বদ্ধ। আধিরের অভিব্যক্তিতে তিতিকা মুখ তুলে তাকায়। দূরে হেঁটে চলা আধিকাকে এক পলক দেখে নিয়ে পুনরায় আধিরের চোখে চোখ মিলিয়ে তাকায় এবং বিস্তৃত হেসে আধিরের কথার তালে কিছুটা পুনরাবৃত্ত করে আবারও বলতে লাগলো, আমাদের অতৃপ্ত চাহনা আজ আর তৃষ্টিত নয়, সমস্ত অপেক্ষা সমস্ত নীরব আকাঙ্ক্ষা এখন স্পর্শের আদলে পরিপূর্ণ হয়ে উঠেছে। আপনি পাশে আছেন, আমাদের অস্তিত্বের সাথে রয়েছে এবং আমি জানি আর কোনো শব্দ বাকি নেই যা বলার প্রয়োজন। আমাদের প্রেমের অন্ত নেই, এটি অবিচ্ছেদ্য, পরিপূর্ণ ও চিরন্তন।